হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ম্যানিয়া। আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টি পড়ব সেটা হলো নিউটনের গতিসূত্র বা নিউটনস ল অফ মোশন। ঠিক আছে, এই নিউটনের গতিসূত্র জানতে গেলে তোমাকে মূলত দুটো জিনিস কিন্তু তার আগে জেনে ফেলতে হবে। সেই দুটো জিনিস কি কি একটু বলে দিই। দেখো, প্রথম যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে তোমার বল বা হচ্ছে ফোর্স, বল বা ফোর্স। আরেকটা যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে ভরবেগ। সেটা কি? ভরবেগ, বা যাকে ইংরেজিতে বলে মোমেন্টাম। ঠিক আছে, ভরবেগ বা মোমেন্টাম। তাহলে দেখো, তোমাকে নিউটনের গতিসূত্র পড়তে গেলে যে দুটো জিনিস আগে তোমাকে জানতে হবে সেই দুটো জিনিস হলো, একটা হচ্ছে বল বা ফোর্স, আর একটা হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম। ঠিক আছে, এবারে দেখো, প্রথমে যদি আমি বলি যে বল কাকে বলে। ঠিক আছে, বল কাকে বলে আমি সংজ্ঞাটা লিখছি, তারপরে তোমাকে আমি বুঝিয়ে বলছি। ঠিক আছে, বল কাকে বলে? বল হচ্ছে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে স্থিতিশীল বা কোনো বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে স্থিতিশীল বা স্থিতিশীল করার চেষ্টা করা হয় অথবা কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল করার চেষ্টা করা হয় তাকে বল বলে। ঠিক আছে, তাহলে দেখো, বল কাকে বলে বললাম না, বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে স্থিতিশীল বা স্থিতিশীল করার চেষ্টা করা হয় অথবা কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল করার চেষ্টা করা হয় তাকে বল বলে। দেখো, সংজ্ঞাটা এরকম কেন সেটা আগে বোঝার চেষ্টা করো। বলের ডেফিনেশনটা এরকম কেন? মনে করো কোনো একটা ফুটবল স্থির অবস্থায় তোমার সামনে রয়েছে। ঠিক আছে, তুমি গিয়ে কি করলে? ফুটবলটাতে কিক করলে সঙ্গে সঙ্গে কী হবে? ফুটবলটাতে লাথি মারার সঙ্গে সঙ্গে ফুটবলটা গতিশীল হয়ে গেল। তার মানে স্থিতিশীল বস্তুটা গতিশীল হয়ে গেল। আর এক্ষেত্রে তুমি কি প্রয়োগ করলে? বল প্রয়োগ করলে। তার জন্য বলা হচ্ছে যে স্থিতিশীল বস্তুকে গতিশীল করা হয়। ঠিক আছে, তারপরে ধরো আমি বললাম যে সামনের ধারে তোমার ধরো কোনোটা দেওয়াল রয়েছে। তোমাকে বললাম তুমি কি ওই দেওয়ালটাকে ঠেলো। তুমি দেওয়ালটাকে গিয়ে ঠেললে, কিন্তু দেওয়ালটা কি সরবে? দেওয়ালটা কখনোই সরবে না। তার মানে কি তুমি বল প্রয়োগ করছো না? না, তুমি বল প্রয়োগ ঠিকই করছো, কিন্তু দেওয়ালটা সরছে না, অর্থাৎ স্থিতিশীল বস্তুরা স্থিতিশীল অবস্থাতেই থেকে যাচ্ছে। ঠিক আছে, তার জন্য সংজ্ঞাতে কি বলা হচ্ছে? বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল করার চেষ্টা করা হয়। আচ্ছা, তারপর আমি তোমাকে বলি যে একটা বল তোমার দিকে কেউ গড়িয়ে দিল, তোমাকে বললো তুমি বলটাকে থামাও, তুমি পা দিয়ে কি করলে? বলটাকে থামিয়ে দিলে। তার মানে কি? তুমি বল প্রয়োগ করলে, যার ফলে গতিশীল বস্তুটা কি হয়ে গেল? স্থিতিশীল বা স্থির হয়ে গেল। বোঝা গেল? এবারে মনে করো বড় একটা গাড়ি তোমার দিকে প্রচণ্ড গতিবেগে এগিয়ে আসছে। তুমি এই গাড়িটাকে থামানোর চেষ্টা করলে, তুমি থামাতে পারবে না। ঠিক আছে, তার মানে কি? ওই গতিশীল বস্তুটাকে তুমি বল প্রয়োগ করে স্থিতিশীল করার চেষ্টা করলে, কিন্তু সেটা স্থিতিশীল অবস্থায় এলো না। তার জন্য সংজ্ঞাতে বারবার কি বলা হচ্ছে? যে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে স্থিতিশীল করার চেষ্টা করা হয় অথবা কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল করার চেষ্টা করা হয় তাকে বল বা ফোর্স বলে। মোটামুটিভাবে বল সম্পর্কে কিন্তু একটা ধারণা তৈরি হয়ে গেল। এবার এই বলের একক কি, তার মাত্রা কি হয়, সেগুলো আমরা পরে আসছি। ঠিক আছে, চলে আসি ভরবেগ। ভরবেগ কাকে বলে? ভরবেগ হচ্ছে কোনো বস্তুর ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুর মধ্যে ভর ও বেগের সমন্বয়ে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। দেখো, ভরবেগের সংজ্ঞা আমরা কি বললাম তাহলে?
কোনো বস্তুর মধ্যে তার ভর ও বেগের সমন্বয়ে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। এবারে ভরবেগ জিনিসটা কি, ঠিক আছে, দেখো ভরবেগ জিনিসটা কি। ভরবেগকে আমরা এভাবে প্রকাশ করি যে ভরবেগ সমান ভর গুণিতক বেগ, ঠিক আছে। ভরবেগকে জেনারেলি আমরা পি দিয়ে প্রকাশ করব, পি ইজ ইকাল টু এম ভি। পি ইজ ইকাল টু কি, এম ইন্টু ভি, যেখানে পিটা হচ্ছে ভরবেগ, এমটা হচ্ছে বস্তুর ভর, আর ভিটা হচ্ছে বস্তুর গতিবেগ। এবারে বোঝার চেষ্টা করো যে ভরবেগ জিনিসটা কি, ঠিক আছে। মনে করো তোমার কাছে কি রয়েছে, তোমার কাছে একটা, ধরো মনে করো একটা খালি গাড়ি, ঠিক আছে, খালি একটা লরি কি করছে, সামনের দিকে এগিয়ে আসছে, ঠিক আছে। কত কিলোমিটার গতিবেগে, না 2 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগিয়ে আসছে। সামনের ধারে একটা দেওয়াল আছে, ঠিক আছে। এবারে বলো কোনো একটা লরি যখন 2 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগিয়ে আসছে, তার মানে লরিটার গতিবেগ কি, খুবই কম। ওই গতিবেগে এগিয়ে এসে দেওয়ালে কি করলো, ধাক্কা মারলো। দেওয়ালে ধাক্কা মারলে তেমন কিছু কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে না, তাই তো। এবারে মনে করো ওই লরিটাই, ওই একই লরি খালি অবস্থাতে রয়েছে, ও এবারে মনে করো 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সামনের দিকে এগিয়ে আসছে। সামনের দিকে এগিয়ে এসে ও যদি দেওয়ালে ধাক্কা মারে, সেক্ষেত্রে কিন্তু দেওয়ালটা কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাবে, তাই না। তাহলে দেখো দুটো ক্ষেত্রেই আমার একই লরি ছিল, তার মানে খালি লরি ছিল, একই গাড়ি খালি অবস্থায় আছে, তার মানে দুটো ক্ষেত্রেই ওর ভরটা কি রয়েছিল, সমান মাপের বা ভরটা সমান ছিল। শুধুমাত্র ওর গতিবেগের পরিবর্তন ঘটার জন্য এতটা কিন্তু ক্ষতি হয়ে গেল আমার। 2 কিলোমিটার গতিবেগে এলে ক্ষতি প্রায় কিছু হয়নি বললে চলবে, কিন্তু 100 কিলোমিটার গতিবেগে যখন গাড়িটা এসে ধাক্কা মারলো দেওয়ালটাকে, তখন কিন্তু ক্ষতির পরিমাণটা বেড়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এই যে একটা লরি বা একটা খালি গাড়ি এসে দেওয়ালটাতে ধাক্কা মারলো, এই ধাক্কা মারার পরে যে ক্ষতিটা হলো, সেই ক্ষতিটা কার উপর নির্ভর করছে, না গাড়িটার গতিবেগের উপর নির্ভর করছে। গতিবেগ যত বেশি হচ্ছে, ক্ষয় তত কী হবে, বেশি হবে। এই জিনিসটা বোঝা গেল। এবারে ধরো আমি বলছি যে ওই একই লরি কত কিলোমিটার গতিবেগে এগোচ্ছে, না 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগোচ্ছে। এগিয়ে এসে একটা দেওয়ালে ধাক্কা মারল। ধাক্কা মারার ফলে কিছু না কিছু ক্ষয় তো হবেই, ঠিক আছে। অল্প পরিমাণে ধরো কিছুটা দেওয়ালটার কিছুটা পরিমাণে ভেঙে গেল। এবারে সেকেন্ড ক্ষেত্রে কি হচ্ছে, সেকেন্ড ক্ষেত্রে ওই লরিটা কি রয়েছে, একদম ভর্তি অবস্থায় রয়েছে, মানে কোনো কিছু একটা মাল সে বইছে, ধরো বালি হোক, স্টোন হোক, কিছু একটা বই নিয়ে যাচ্ছে। গতিবেগ আমার একই আছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, কিন্তু ওই গতিবেগে গিয়েও যদি দেওয়ালটায় ধাক্কা মারে, দেখবে খালি অবস্থায় ধাক্কা মারার পরে যে ক্ষতিটা হয়েছিল, পূর্ণ অবস্থায় বা ভর্তি অবস্থায় ধাক্কা মারার পরে কিন্তু ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে গতিবেগ আমার সমান থাকলো, শুধুমাত্র পরিবর্তনটা কোথায় ঘটেছে, ভরের মধ্যে। আগে ভর কম ছিল, এখন ভর বেশি হয়ে গেছে। তার মানে আমি তোমায় কি বলতে চাইছি, যে এটাই হচ্ছে কিন্তু তোমার ভরবেগ, ঠিক আছে। তার মানে তোমাকে আমি বলতে চাইছি যে এই যে ভরবেগের মধ্যে, ভরবেগটা দুটো বিষয়ের উপর নির্ভর করবে। একটা হচ্ছে বস্তুর বেগ, আর একটা হচ্ছে বস্তুর কি হচ্ছে, একটা বস্তুর ভর, আর একটা হচ্ছে বস্তুর বেগ, ঠিক আছে। কিভাবে নির্ভর করবে, দেখো আমি লিখলাম ভর আর হচ্ছে ভরবেগ, ঠিক আছে। এবারে লিখলাম বেগ আর হচ্ছে ভরবেগ। দেখো কিভাবে নির্ভর করবে, নির্ভর এভাবে করবে, যেহেতু সরল সম্পর্ক, কোনো বস্তুর ভর যদি বাড়ে, ভরবেগ বাড়বে, ভর কমলে ভরবেগ কমবে, বেগ বাড়লে ভরবেগ বাড়বে, বেগ কমলে ভরবেগ কিন্তু কমে যাবে, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত মোটামুটিভাবে বল কাকে বলে বুঝতে পারলে, আর ভরবেগ কাকে বলে বুঝে গেলে, ঠিক আছে। এবারে চলে আসি ভরবেগের একক কি কি হতে পারে। দেখো ভরবেগের একক বা ইউনিট, ঠিক আছে। দেখো একক বা ইউনিট কটা পদ্ধতিতে হয়, দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই বা এমকেএস। আরেকটা পদ্ধতি তোমাদের রয়েছে, সেটা হচ্ছে এফপিএস, সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তবুও আমি লিখে দিচ্ছি এফপিএস, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট নয়, তোমাদের না জানলেও চলবে, ঠিক আছে। এবারে দেখো একক অর্থাৎ ইউনিট, ঠিক আছে। তাহলে ভরবেগ সমান আমি কি পেলাম, ভরবেগ সমান ভর গুণিতক বেগ। এটা থেকে আমি বুঝতে কি পারবো, যে এই ভরবেগের এককটা ভরের উপর নির্ভর করবে, আর কার উপর নির্ভর করবে, বেগের উপর নির্ভর করবে, ঠিক আছে। তাহলে ভরবেগের এককটা ভরের উপর নির্ভর করছে আর বেগের উপর নির্ভর করছে। এবার সিজিএস পদ্ধতিতে ভরের একক কি হয়, না সিজিএস পদ্ধতিতে ভরের একক হয় তোমার গ্রাম। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি, গ্রাম। ইনটু আছে, তার মানে আমি ডট একটা দিয়ে দিলাম। বেগের একক কি হয় সিজিএস পদ্ধতিতে, না সেন্টিমিটার পার সেকেন্ড। তুমি বলবে কেন সেন্টিমিটার পার সেকেন্ড, দেখো আমরা তোমাদেরকে পড়িয়েছি যে বেগ সমান কি হয়,
বেগ সমান হয় সরণ বাই কি হয় সময়, সরণ বাই সময়। এবারে বলো সরণ মানে কি? সরণ মানে হচ্ছে একটা স্ট্রেট লাইন বা একটা সরল রেখা বরাবর একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব। দূরত্ব মানে কি? দৈর্ঘ্য। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হয়? সেন্টিমিটার। ডিভাইডটা কি হয়ে যায়? পার। তাহলে সেন্টিমিটার পার কি হয়ে যাবে? সেকেন্ড। তাহলে গ্রাম কি হয়ে যাবে? বেগের একক কি না সেন্টিমিটার পার হচ্ছে তোমার সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, এটাকে আরেক রকম ভাবে লেখা যেতে পারে। কিভাবে লিখতে পারি না গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। তুমি বলবে সেকেন্ড টু দি পাওয়ার -1 এলো কি করে? দেখো বেগের ক্ষেত্রে কি ছিল? সরণ বাই সময় মানে সেন্টিমিটার পার সেকেন্ড। এই সেকেন্ডটা যখন ওপরে উঠবে সূচকের নিয়ম অনুযায়ী মাথায় -1 নিয়ে উঠবে, তার জন্য কি হয়ে যাবে? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড অথবা গ্রাম সেমি সেকেন্ড টু দি পাওয়ার -1 বা সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, বোঝা গেল। চলে আসছি আমরা এসআই পদ্ধতিতে বা এমকেএস পদ্ধতিতে। এসআই বা এমকেএস পদ্ধতিতে ভরের একক কি হয়? কেজি। আর বেগের একক কি হয়? মিটার পার হচ্ছে সেকেন্ড। তাহলে কি হয়ে গেল? কেজি মিটার পার সেকেন্ড। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি কেজি মিটার সেকেন্ড ইনভার্স লিখতে পারি। আচ্ছা এপিএস পদ্ধতিতে কি? এপিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে পাউন্ড, যেটাকে আমরা আইবি লিখি ইংরেজিতে। ঠিক আছে, পাউন্ড ফিট পার হচ্ছে কি হয়ে যাবে? সেকেন্ড। অথবা এটাকে কীভাবে লিখতে পারবো? যে পাউন্ড ফিট সেকেন্ড ইনভার্স। বুঝতে পারলে? তাহলে আমার একক এ পর্যন্ত ভরবেগের এককগুলো হয়ে গেল। এবার যেটা চলে আসবো আমরা সেটা হচ্ছে মাত্রা। কিসে চলে আসবো? মাত্রাতে চলে আসছি। ঠিক আছে, মাত্রা বা ডাইমেনশন। দেখো মাত্রা, মাত্রা বা ডাইমেনশন পড়তে গেলে আমাকে জানতে হবে যে ভরবেগ সমান কি। ভরবেগ সমান আমি দেখতে পাচ্ছি ভর গুণিতক বেগ। তার মানে ভরবেগের মাত্রাটা ভরের উপরে নির্ভর করবে আর হচ্ছে বেগের উপরে নির্ভর করবে। ঠিক আছে, তাহলে দেখো ভরবেগের মাত্রা যদি আমি লিখি, ভরবেগের মাত্রা কি দাঁড়াবে না ভরের মাত্রা, ভর মানে কি মাস, ভরের মাত্রা কি হবে তোমার হচ্ছে এম। ভরের মাত্রা কি হয়ে গেল? এম। ঠিক আছে, বেগের মাত্রা কি হবে? বাই চান্স মনে করো বেগের মাত্রা আমার মনে নেই, তাহলে কিভাবে করতে পারবো না বেগ সমান আমি জানি সরণ বাই সময়। এবার যেহেতু সরণ, সরণ মানে কি একটা বারবার বলছি স্ট্রেট লাইন বরাবর একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দূরত্ব বা দৈর্ঘ্য। তাহলে সেক্ষেত্রে যেহেতু আমি দৈর্ঘ্য মাপছি, দৈর্ঘ্যের মাত্রা কি হয়? এল। লেন থেকে কি আছে? এল বাই দেখো সময়ের মাত্রা সবসময় কি হয়? টাইম থেকে টি। ঠিক আছে, তাহলে এই টিটা উপরে উঠলে মাথায় -1 বা ইনভার্স হয়ে যাবে। এল টি টু দি পাওয়ার কত হয়ে গেল? -1। ঠিক আছে, তাহলে বেগের মাত্রা কি দাঁড়ালো? এল টি টু দি পাওয়ার -1। ভরবেগ সমান আমরা পড়েছি ভর গুণিতক বেগ। ভরের মাত্রা হয়ে গেল কি? এম। বেগের মাত্রা কি হবে? এল টি টু দি পাওয়ার -1। তাহলে এর পাশে বসে গেল এল টি টু দি পাওয়ার -1। তাহলে ভরবেগের মাত্রা কি দাঁড়ালো? এম এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে দেখো এ পর্যন্ত আমরা কি কি জানলাম। প্রথম কথা জানলাম বল কাকে বলে। বল কাকে বলে না বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল বা গতিশীল করার চেষ্টা করা হয় অথবা কোনো গতিশীল বস্তুকে স্থিতিশীল বা স্থিতিশীল করার চেষ্টা করা হয় তাকে বল বলে। ভরবেগ কাকে বলে? কোনো বস্তুর ভর ও বেগের সমন্বয়ে ওই বস্তুর মধ্যে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। ঠিক আছে, ভরবেগ সমান কি হয়? ভর গুণিতক বেগ। ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। ভরবেগের সিজিএস পদ্ধতি একক কি? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড অথবা গ্রাম সেমি সেকেন্ড ইনভার্স। এসআই পদ্ধতি একক কি? কেজি মিটার পার সেকেন্ড বা কেজি মিটার সেকেন্ড ইনভার্স। এপিএস পদ্ধতি একক কি না পাউন্ড ফুট পার সেকেন্ড বা পাউন্ড ফুট সেকেন্ড ইনভার্স। ভরবেগের মাত্রা কি হবে? এম এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, আমি একবার সরে যাচ্ছি, স্ক্রিনশট নিলে নিতে পারো, তারপরে আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে আসবো। দেখো চলে আসছি আমরা আমাদের পরবর্তী আলোচনাতে। দেখো এ পর্যন্ত আমরা বল এবং ভরবেগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে নিয়েছি। এরপরে যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র কিন্তু তিনটে গতিসূত্র রয়েছে। নিউটনের কটা গতিসূত্র রয়েছে? তিনটে গতিসূত্র রয়েছে। সেই তিনটে গতিসূত্র সম্পর্কে আমরা এবারে জানবো। ঠিক আছে, দেখো চলে আসছি আমাদের নিউটনের প্রথম গতিসূত্র। ঠিক আছে, প্রথম গতিসূত্র কি বলছে? প্রথম গতিসূত্র বলছে তোমাকে যে বাইরে থেকে লিখছি আমি এখানে, দেখো বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু
চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। এটা গেল নিউটনের প্রথম সূত্র। ঠিক আছে, আমি তিনটে সূত্র লিখে ফেলি, তারপর একটা একটা করে বুঝিয়ে দেবো। চলে আসছি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে। দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে যে বাইরে থেকে কোনো বস্তুর ওপরে বল প্রয়োগ করলে ওই বস্তুর মধ্যে এক প্রকার ত্বরণের সৃষ্টি হয়। সেই ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতি হয় এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ত্বরণ সেই দিকে ঘটে। এটা গেল তোমার দ্বিতীয় গতিসূত্র। তৃতীয় গতিসূত্র আশা করি তোমরা সবাই জানো, সব থেকে সহজ সূত্র তৃতীয় গতিসূত্র। দেখো তৃতীয় সূত্র কি? তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে দেখো আমরা তিনটে গতিসূত্র লিখে ফেললাম। চলে আসছি আমরা প্রথম গতিসূত্রতে। প্রথম গতিসূত্র কি বলছে যে বাইরে থেকে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমি একটা বলকে রেখে দিলাম কোনো একটা জায়গায়, সেই বলটাতে কেউ হাত দিল না, কেউ স্পর্শ করলো না বলটাকে, কিন্তু কিছুক্ষণ পরে এসে দেখছি যে বলটা কিছুটা দূরে চলে গেছে। কি করে গেল? এখানে তো বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি। দেখো এখানেই তোমার ধারণাটা কিন্তু ভুল হয়ে যাবে। কারণ কি, দেখো তুমি বলটাকে রেখে দিয়ে চলে গেছো, ওখানে কিন্তু দেখা যাবে হাওয়া বাতাস প্রবাহিত হয়েছে, তার জন্য সে বাইরে থেকে একটা বল কিন্তু পেয়ে গেছে, যার জন্য বলটা সরে গেছে। বা তুমি মনে করতে পারো যে আমি একটা বলকে গড়িয়ে দিলাম, তাহলে নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী বলটা সমবেগে সরলরেখা বরাবর গড়ে যাওয়ার কথা, কিন্তু কিছু সময় পরে কি দেখবে বলটা স্থির হয়ে গেছে। কেন স্থির হচ্ছে? দেখো নিউটনের গতিসূত্রে বারবার বলা হচ্ছে যে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, কিন্তু তুমি যখন বলটাকে গড়াবে, সামনের দিকে বলটা গড়াচ্ছে, তখন বলটার সঙ্গে মাটির ঘর্ষণ বল কাজ করছে। সেই ঘর্ষণ বলটা বলের গতিবেগটাকে কি করবে? বাধা দেওয়ার কিন্তু চেষ্টা করবে। তারপরেও আর একটা জিনিস কাজ করবে, যেখানে হচ্ছে বাতাস। তুমি ধরো বলটাকে সামনের দিকে গড়াচ্ছ, বাতাসটা ওদিক থেকে হচ্ছে, বাতাসটাও কিন্তু বলের গতিটাকে কমানোর চেষ্টা করবে, যার ফলে তোমার ওই বলটা কিন্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকবে না। ঠিক আছে, অর্থাৎ আমি কি বলতে চাইছি যে এই বাইরের যে সমস্ত বলগুলো আছে, এই বলগুলো যদি না প্রয়োগ করো তুমি, তাহলে স্থির বস্তুরা চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তুরা চিরকাল সমবেগে সরলরেখা বরাবর কিন্তু চলতে থাকবে। বোঝা গেল প্রথম গতিসূত্র। এবারে দেখো দ্বিতীয় গতিসূত্র আমরা পরে আসছি। প্রথম গতিসূত্র থেকে তুমি কিছু ধারণা পাবে। কি কি ধারণা পাবে একটু ছোট করে আমি পাশে লিখে দিই। দেখো প্রথম যেটা আমি বলছি তোমাকে, আমার হচ্ছে কটা গতিসূত্র গেল? প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, আর হচ্ছে তৃতীয় গতিসূত্র। ঠিক আছে, এবারে দেখো প্রথম গতিসূত্র থেকে তুমি কি কি পাবে? প্রথম গতিসূত্র থেকে তুমি বলের ধারণা পাবে। কি পাবে? বলের ধারণা। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে তুমি বলের সংজ্ঞা পাবে। আর কি পাবে? জাড্য সম্পর্কে জানতে পারবে। এই তিনটে জিনিস তুমি পাবে কোথা থেকে? প্রথম গতিসূত্র থেকে। ঠিক আছে, সেকেন্ড গতিসূত্র বা সেকেন্ড ল থেকে তুমি কি পাবে? তুমি সেকেন্ড ল থেকে বলের পরিমাপ করতে পারবে। কি করতে পারবে? বলের
পরিমাপ করতে পারবে কোথা থেকে? সেকেন্ড গতিসূত্র থেকে। থার্ড গতিসূত্র থেকে তুমি কিসের ধারণা পাবে? না ক্রিয়া বল আর হচ্ছে প্রতিক্রিয়া বলের ধারণা তুমি কোথা থেকে পাবে? না হচ্ছে থার্ড ল বা তৃতীয় গতিসূত্র থেকে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম গতিসূত্র থেকে বলের ধারণা বা বলের সংজ্ঞা আমরা কি করে পাচ্ছি। প্রথম গতিসূত্র আমায় কি বলছে যে বাইরে থেকে যদি আমি বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। কথাটার অর্থ হচ্ছে বাইরে থেকে যদি আমি বল প্রয়োগ না করি তাহলে এই ঘটনাটা ঘটবে, যদি আমি বল প্রয়োগ করে দিই তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে না, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে না। তাই জন্যেই একটু আগে যে আমরা বলের সংজ্ঞাটা লিখলাম সেখানে কিন্তু বলের সংজ্ঞাটা ওইভাবে লেখা হয়েছিল যে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল বা গতিশীল করার চেষ্টা করা হয়, অথবা কোনো গতিশীল বস্তুকে স্থিতিশীল বা স্থিতিশীল করার চেষ্টা করা হয়, তাকে বল বলে। তাহলে বুঝতে পারলে বলের ধারণা, বলের সংজ্ঞা নিউটনের প্রথম গতিসূত্র থেকে কীভাবে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসছি আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে জাড্য। ঠিক আছে, জাড্য কাকে বলে? দেখো জাড্য কাকে বলে, জাড্য হচ্ছে, আচ্ছা একটু মুখে বলো, এগুলো তোমরা আগে পড়ে আসছো, বেশি ডিটেলসে যাচ্ছি না। জাড্য কাকে বলে? জাড্যকে ইংরেজিতে বলা হয় ইনারসিয়া। ঠিক আছে, জাড্যকে আমরা ইংরেজিতে বলি ইনারসিয়া। কি বলি? ইনারসিয়া। দেখো এই জাড্য কাকে বলে? জাড্য কাকে বলে? কোনো বস্তু তার যে ধর্মের জন্য স্থিতিশীল বস্তু তার স্থিতিশীল অবস্থা এবং গতিশীল বস্তু তার গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টাটা দেখায় বা প্রবণতা দেখায়, তাকে হচ্ছে জাড্য বলে। তাহলে জাড্য কাকে বলে? কোনো বস্তু তার যে ধর্মের জন্য তার নিজস্ব অবস্থা অর্থাৎ স্থিতিশীল বস্তু স্থির অবস্থা এবং গতিশীল বস্তু তার গতিশীল অবস্থা বজায় রাখার প্রবণতা বা ধর্মটা দেখায়, তাকে হচ্ছে আমরা জাড্য বা ইনারসিয়া বলবো। ঠিক আছে, দেখো এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ততটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তোমার এই তিনটে গতিসূত্র ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওই জন্য এগুলো বলে যাচ্ছি জাস্ট। এই জাড্য আবার তোমার কিন্তু দু প্রকার। ক প্রকার? দু প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে তোমার স্থিতিজাড্য, একটাই কি বললাম আমরা? স্থিতিজাড্য। ঠিক আছে, যাকে আমরা ইংরেজিতে বলি ইনারসিয়া অফ রেস্ট। আরেকটা হচ্ছে তোমার কি? গতিজাড্য। ঠিক আছে, আরেকটা তোমার কি? গতিজাড্য, যাকে আমরা বলি ইনারসিয়া অফ মোশন। কি বলি? ইনারসিয়া অফ মোশন। এবারে দেখো আমি কি বলছি, স্থিতিজাড্য আর গতিজাড্য। স্থিতিজাড্য কাকে বলে? গতিজাড্য কাকে বলে? কোনো বস্তু তার যে ধর্মের জন্য তার স্থির অবস্থা, কোনো স্থিতিশীল বস্তু তার যে ধর্মের জন্য নিজের স্থির অবস্থাটা বজায় রাখার চেষ্টা বা প্রবণতা দেখায়, তাকে আমরা স্থিতিজাড্য বলবো। এখান থেকে অনেকগুলো উদাহরণ হয়, যেমন হচ্ছে তুমি একটা গাড়িতে বসে আছো, গাড়িটা হঠাৎ করে চলতে শুরু করলো, তুমি কি করবে? পেছন দিকে হেলে পড়লে। কেন? না তোমার উত্তরটা এভাবে হবে যে আমরা যখন কোনো বাসের মধ্যে বা গাড়ির মধ্যে বসে থাকি তখন আমার দেহের নিচের অংশটা বাসের সংস্পর্শে থাকে। বাসটা যখন হঠাৎ করে চলতে আরম্ভ করে তখন আমাদের দেহের নিচের অংশটা বাসের সঙ্গে সঙ্গে কিন্তু গতিশীল হয়ে যায়, কিন্তু দেহের উপরের অংশটা তখনও পর্যন্ত আগের অবস্থা অর্থাৎ স্থির অবস্থা বজায় রাখার চেষ্টা বা প্রবণতাটা দেখায়, যার জন্য আমরা পেছন দিকে হেলে পড়ি। বোঝা গেল? একই রকম তোমার এখানে আরেকটা উদাহরণ হয় কি না, তুমি বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে বৈদ্যুতিক পাখা বা ফ্যানটা কিন্তু প্রথমেই কিন্তু একদম ফুল স্পিডে ঘুরতে পারে না। কেন কি না, তুমি যখনই বৈদ্যুতিক ফ্যানের সুইচটা অন করলে তখন বাইরে থেকে একটা তড়িৎ প্রবাহ ওখানে গেল, মানে বাইরে থেকে বল প্রয়োগ করলে। বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কিন্তু পাখাটা যে আগে স্থির অবস্থায় ছিল ও তার আগের অবস্থাটা অর্থাৎ স্থির অবস্থা বজায় রাখার চেষ্টাটা করে, তার জন্য ও ধীরে ধীরে গতিশীল হয়, একদম ফুল স্পিডে কিন্তু গতিশীল হয় না। ঠিক আছে, তাহলে বোঝা গেল স্থিতিজাড্যের উদাহরণ বা স্থিতিজাড্য কাকে বলে। চলে আসছি দেখো আমাদের গতিজাড্য বা ইনারসিয়া অফ মোশন। গতিজাড্য কাকে বলে? কোনো গতিশীল বস্তু তার যে ধর্মের জন্য তার নিজস্ব গতীয় অবস্থাটা বজায় রাখার চেষ্টা বা প্রবণতা দেখায়, তাকে আমরা গতিজাড্য বলবো। গতিজাড্যের উদাহরণ কি হবে না, একটা চলন্ত বাস হঠাৎ করে ব্রেক করছিল। ঠিক আছে, তুমি কি করলে? সামনের দিকে ঝুঁকে পড়লে। কেন ঝুঁকে পড়লে? না যখন আমরা বাসের মধ্যে বসে থাকি আমার দেহের নিচের অংশটা বাসের সঙ্গে সংস্পর্শে থাকে। চলন্ত বাস হঠাৎ করে ব্রেক কষে থেমে গেলে আমাদের দেহের নিচের অংশটা সঙ্গে সঙ্গে কি হয়? থেমে যায়, কিন্তু দেহের ওপরের অংশটা তখনও পর্যন্ত তার আগের অবস্থা অর্থাৎ গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, যার জন্য কিন্তু আমরা কি করি? সামনের দিকে কি করি? ঝুঁকে পড়ি। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ আছে, যেরকম লং জাম্প বা হাই জাম্পের সময় প্রতিযোগীরা অনেক দূর থেকে দৌড়ে আসে কেন, বা দৌড় প্রতিযোগিতার সময় প্রতিযোগিতা যেখানে শেষ হয় সেখানে হচ্ছে প্রতিযোগীরা থামতে পারে না কেন। ঠিক আছে, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে, তোমরা কিন্তু সেগুলো
ধীরে ধীরে জানতে পারবে। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আমরা কি কি আলোচনা করলাম একবার বলে দিই। প্রথম গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে, যে বাইরে থেকে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে, বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুর মধ্যে এক প্রকার ত্বরণের সৃষ্টি হবে এবং সেই ত্বরণটা প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক হবে এবং বল যেদিকে প্রযুক্ত হবে বস্তুর ত্বরণ কিন্তু সেই দিকে ঘটবে। নিউটনের তৃতীয় গতিসূত্র কি বললো, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ঠিক আছে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি জানলাম, বলের ধারণা, বলের সংজ্ঞা আর হচ্ছে জাড্য। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানবো, বলের পরিমাপ জানবো। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল সম্পর্কে জানবো। জাড্য কাকে বলে, কোনো বস্তু তার যে ধর্মের জন্য তার নিজস্ব অবস্থা অর্থাৎ স্থিতিশীল বস্তু তার স্থিতিশীল অবস্থা, গতিশীল বস্তু তার গতিশীল অবস্থা বজায় রাখার প্রবণতা বা চেষ্টাটা দেখায়, তাকে আমরা জাড্য বলবো। জাড্য ক প্রকার, জাড্য হচ্ছে তোমার দু প্রকার, একটা হচ্ছে স্থিতিজাড্য বা ইনার্সিয়া অফ রেস্ট, একটা হচ্ছে তোমার গতিজাড্য বা ইনার্সিয়া অফ মোশন। স্থিতিজাড্য কাকে বলে, কোনো স্থির বস্তু তার যে ধর্মের জন্য তার স্থিতাবস্থাটা বজায় রাখার প্রবণতা বা চেষ্টাটা দেখায়, তাকে আমরা স্থিতিজাড্য বলবো। গতিজাড্য কাকে বলবো, কোনো গতিশীল বস্তু যে ধর্মের জন্য তার গতিশীল অবস্থা বজায় রাখার ধর্ম বা প্রবণতা বা চেষ্টাটা দেখায়, তাকে আমরা গতিজাড্য বলবো। আমি একবার সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিলে কিন্তু নিয়ে নিতে পারো। দেখো এরপরে যে আমরা আলোচনাটা চলে আসবো সেটা হচ্ছে বল। সেটা কি, বল। ঠিক আছে, বল যাকে ইংরেজিতে আমরা কি বলি, ইংরেজিতে আমরা বলে থাকি ফোর্স। ঠিক আছে, ইংরেজিতে আমরা বলে থাকি ফোর্স। এবার দেখো বলের সংজ্ঞা তোমাকে আমি আগে লিখিয়ে দিয়েছি, ক্লাসের শুরুতেই আমরা করে নিয়েছি বল, সেজন্য বলের সংজ্ঞায় আর আমি যাচ্ছি না। ঠিক আছে, চলে আসছি আমরা বলের হচ্ছে ফর্মুলা বা বলের সমীকরণ বা বলটাকে আমরা কিভাবে পরিমাপ করতে পারবো সেই বিষয়। দেখো আমি দ্বিতীয় গতিসূত্র কি বলছি, যে বাইরে থেকে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে ওই বস্তুর মধ্যে এক প্রকার ত্বরণের সৃষ্টি হয়, সেই ত্বরণ প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক হবে এবং বল যেদিকে প্রযুক্ত হবে বস্তুর ত্বরণ কিন্তু সেই দিকে ঘটবে। তাহলে কোনো বস্তুর ওপর যখন আমি বাইরে থেকে বল প্রয়োগ করছি ওই বস্তুর ওপরে এক প্রকার ত্বরণ সৃষ্টি হবে। আমি মনে করলাম যে আমি বল প্রয়োগ করেছি কত না, বল প্রয়োগ করেছি এফ কোনো বস্তুর ওপরে, তার মধ্যে ত্বরণ কত সৃষ্টি হয়েছে, ওই বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়েছে এ। ঠিক আছে, এবার সূত্র অনুযায়ী কি হবে, সূত্র অনুযায়ী হচ্ছে এ প্রপোর্শনাল টু এ। কেন বলো তো, কি বলেছে, যে কোনো বস্তুর উপরে বাইরে থেকে বল প্রয়োগ করলে ওই বস্তুর মধ্যে এক প্রকার ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণটা প্রযুক্ত বলের সঙ্গে কি হবে, সমানুপাতিক হবে। প্রযুক্ত বলের সঙ্গে কি হবে, সমানুপাতিক হবে। এবার সূত্রটা একটু বলে দিই বা বুঝিয়ে দিই তোমাকে। মনে করো তোমার সামনে একটা ফুটবল রয়েছে, তুমি ওটাকে গিয়ে আস্তে করে কি করলে, কিক করলে। আস্তে করে কিক করলে কি হবে, কিছুটা দূরে গিয়ে বলটা থেমে যাবে। যদি জোরে করে কিক করো তাহলে কি হবে, বেশি দূর গিয়ে থামবে। তার মানে কি, প্রথম ক্ষেত্রে তুমি কম বল প্রয়োগ করলে যার জন্য ওটা কম দূরত্ব গেল, তার মানে ওর মধ্যে কম ত্বরণ সৃষ্টি হয়েছিল। বেশি যদি জোরে বল প্রয়োগ করো তাহলে ওটা বেশি দূর গেল, তার মানে ওর মধ্যে বেশি ত্বরণ সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে যে কোনো বস্তুর মধ্যে বল প্রয়োগ করলে, কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে ওখানে যে ত্বরণটা সৃষ্টি হবে সেই ত্বরণটা প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা এইটুকু জিনিস কিন্তু পেলাম। ঠিক আছে, তারপরে দেখো, এবারে দেখো এখানে দেখো, আচ্ছা 1 মিনিট, দেখো আমি দ্বিতীয় এটা নিচেটা মুছে দিচ্ছি, এটা আমার কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা এবারে এখান থেকেই এগোবো। দেখো আমি দ্বিতীয় গতিসূত্র থেকে কি পেলাম, দ্বিতীয় গতিসূত্র থেকে পেলাম এফ প্রপোর্শনাল টু এ, তাই তো, কি পেলাম, এফ প্রপোর্শনাল টু এ। এবারে দেখো এইখান থেকে যে জিনিসটা আমি পাচ্ছি সেই জিনিসটা হচ্ছে, দেখো কি, যে আমার এখানে যে কনস্ট্যান্ট টার্মটা বা সমানুপাতিক চিহ্নটা রয়েছে, সেই প্রপোর্শনাল টু বা সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমাকে একটা ধ্রুবক লাগাতে হয়। ঠিক আছে, সেই ধ্রুবকটা আমি এখানে লাগাবো কি, এম। তাহলে এফ সমান কত হয়ে গেল, এম ইন্টু এ, যেখানে এফটা কি বলা আছে, ফোর্স। ঠিক আছে, এফটা হচ্ছে ফোর্স বা হচ্ছে বল। ঠিক আছে, এমটা কি, এমটা যেটা আমি ধ্রুবক লাগালাম, এমটা হচ্ছে মাস বা বস্তুর ভর। ঠিক আছে, আর এটা কি, অ্যাক্সিলারেশন। ঠিক আছে, অ্যাক্সিলারেশন বা হচ্ছে কি ত্বরণ, অ্যাক্সিলারেশন বা কি বস্তুর হচ্ছে ত্বরণ। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি পেলাম, এফ ইজিক্যাল টু এম এ। এটাই হচ্ছে তোমার বলের হচ্ছে সমীকরণ। এবং কোনো বস্তুর ভর আর ত্বরণ জানা থাকলে তাকে গুণ করে ফেললে তুমি কিন্তু বলটা জানতে পেরে যাবে। ঠিক আছে, একটা জিনিস দেখো, এই যে বল কিন্তু একটি ভেক্টর রাশি। বল কি একটা ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি, কারণ বলের যেমন দিকও থাকবে, মানও থাকবে, তেমন তার দিকও থাকবে। চলে আসছি আমরা বলের এককে। ঠিক আছে, চলে আসছি কোথায়, বলের এককে। ঠিক আছে, বলের একক বা ইউনিট। ঠিক আছে, একক দুটো পদ্ধতি আমরা পড়বো, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই বা এমকেএস। ঠিক আছে, এসআই বা এমকেএস। তোমার
এফপিএস পদ্ধতি জানার অতটা দরকার নেই, ঠিক আছে। দেখো বল সমান আমরা কি পেলাম, এফ সমান এম ইন্টু এ। যদি আমি বাংলায় লিখি কি পাবো, বল সমান হচ্ছে তোমার কি ভর গুণিতক ত্বরণ। বল সমান কি পাবো, ভর গুণিতক ত্বরণ। তার মানে বলের এককটা ভরের উপর নির্ভর করবে, আর কার উপর নির্ভর করবে, ত্বরণের উপর নির্ভর করবে। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি হয় না হচ্ছে গ্রাম। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি, গ্রাম। এবারে বলবো ত্বরণের একক কি, ত্বরণের একক আশা করি মনে আছে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, দেখো ত্বরণ সমান আমরা কি পড়ে এসেছি, দেখো ত্বরণ সমান আমরা পড়ে এসেছি বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, ঠিক আছে, বেগের পরিবর্তন বাই কি সময়, বেগের পরিবর্তন বাই কি সময়, ঠিক আছে। আবার দেখো আমরা বেগ সমান কি পড়ে এসেছি, বেগ সমান হচ্ছে সরণ বাই কি সময়, সরণ বাই সময়। একটু আগে তোমাকে আমি করালাম বেগের একক সিজিএস পদ্ধতিতে কি হয় না সেন্টিমিটার পার সেকেন্ড। সেই সেন্টিমিটার পার সেকেন্ড এখানে বসাও, নিচে সেকেন্ড থাকবে, তার মানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু হয়ে যাবে। তাহলে কি বেরোলো, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকেই আমরা এক কথায় কি লিখি, ডাইন। কি লিখি, ডাইন, ঠিক আছে। ডাইন মানে কি, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআই পদ্ধতিতে ভরের একক হয়ে যাবে কেজি, আর বেগের একক হবে ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকেই আমরা এক কথায় কি লিখি, নিউটন। কি লিখি, নিউটন। তাহলে নিউটন অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এবারে চলে আসছি আমি মাত্রা বা ডাইমেনশন, ঠিক আছে। কি চলে আসছি, মাত্রা, ঠিক আছে, মাত্রা বা ডাইমেনশন। দেখো মাত্রা জিনিসটা কি, দেখো বলের যদি আমি মাত্রা বের করতে চাই তাহলে বল সমান ভর গুণিতক ত্বরণ, অর্থাৎ বলের মাত্রাটা ভরের উপর নির্ভর করবে আর ত্বরণের উপর নির্ভর করবে। এবার তুমি আমাকে বলো যে বল সমান ভর গুণিতক ত্বরণ, তাই তো। তাহলে বলে ভরের মাত্রা কি হয়, ভরের মাত্রা সবসময় কি হয়, মাস, মানে অর্থাৎ কি চলে আসবে, এম চলে এলো। এবারে চলে আসছে ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা দেখো ত্বরণ সমান আমরা কি পড়েছিলাম, বেগের পরিবর্তন বাই সময়, আর বেগ সমান কি, সরণ বাই সময়। দেখো সরণের মাত্রা কি হয় এল, সময়ের মাত্রা টি, ওপরে উঠে গেলে এল টি টু দি পাওয়ার -1, তাহলে এটা চলে গেল আমার বেগের মাত্রা। সমান দেখো বেগের মাত্রা কি বেরোলো, এল টি টু দি পাওয়ার -1। এবারে সময় নিচে আছে মানে টি আছে, ওপরে ওঠা মানে টি টু দি পাওয়ার -1 হয়ে উঠবে, তাহলে টি টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -1 কত হয়ে যাবে, টি টু দি পাওয়ার -2। তাহলে কত হয়ে গেল, ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2। তাহলে ভর গুণিতক ত্বরণ ছিল, ভরের মাত্রা তোমার কত এম, ত্বরণের মাত্রা কত বেরোলো, এল টি টু দি পাওয়ার -2। তাহলে বলের মাত্রা কি বেরিয়ে গেল, এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আশা করি বোঝা গেল। এবারে চলে আসছি আমরা যে এক ডাইন কাকে বলে, এক ডাইন কাকে বলে আর এক নিউটন কাকে বলে, অর্থাৎ বলের সংজ্ঞাগুলো, বলের এককের সংজ্ঞাগুলোতে। দেখো আমরা কি পড়লাম, আমরা পড়লাম হচ্ছে এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, তাই তো। এবারে মনে করো আমি এমটা ধরে নিলাম, এমটা কত ধরলাম, এমটা ধরে নিলাম 1 গ্রাম, ঠিক আছে। আর এর মানটা ধরে নিলাম কত না 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দুটোর মান যদি 1 হয়ে যায়, 1 গুণ করলে কত পাবো, এফ এর মানও আমি পাবো কিন্তু 1। অর্থাৎ আমি সংজ্ঞাটা কিভাবে বলবো, সংজ্ঞাটা লিখছি না, আমি বলে দিচ্ছি সংজ্ঞাটা আমি কিভাবে বলবো, যে 1 গ্রাম ভরের বস্তুর ওপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটার মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সৃষ্টি হবে তাকে আমরা এক ডাইন বল বলবো। কি বললাম, 1 গ্রাম ভরের বস্তুর ওপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটার মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সৃষ্টি হবে তাকে আমরা বলবো এক ডাইন বল, ঠিক আছে। চলে আসছে 1 নিউটনের সঙ্গে। দেখো 1 নিউটনের ক্ষেত্রে আমি বস্তুর ভর ধরে নিলাম কত না 1 কেজি, ঠিক আছে। আর ত্বরণ কত ধরে নিলাম 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দুটোর মান 1 হওয়ার জন্য এফ এর মান কত বেরোবে, একই বেরোবে। তাহলে আমি 1 নিউটনের সঙ্গে কি বলতে পারবো না 1 কেজি ভরের উপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সৃষ্টি হবে, তাই কি বলবো আমরা 1 নিউটন বল বলবো, ঠিক আছে। এবারে চলে আসছি ডাইন আর নিউটনের মধ্যে রিলেশন, ঠিক আছে। ডাইন আর নিউটনের মধ্যে রিলেশন বা সম্পর্ক কি হয়, ঠিক আছে। দেখো 1 নিউটন সমান আমি কি লিখতে পারি, 1 নিউটন মানে হচ্ছে তোমার 1, দেখো যেটাই নিউটন সেটাই হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স। তাহলে আমি কি লিখতে পারি 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, লিখতে পারি আমি। এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো 1 কেজি গুণিতক 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ 1 আর 1 গুণ করলে কত হবে, একই আসবে। এবার এখান থেকে যদি আমি ডাইনে যেতে চাইছি, ডাইন সমান আমি কি জানি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে আমাকে কেজিটাই কোথায় নিয়ে যেতে হবে, গ্রামে নিয়ে যেতে হবে। 1 কেজি সমান কত হয়, 1 কেজি সমান কত হয় 1000 গ্রাম, ঠিক আছে। গুণিতক 1 মিটারটাই কোথায় নিয়ে যাবে, সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। 1 মিটার সমান কত হয় না 100 সেন্টিমিটার, আর সেকেন্ড স্কোয়ার যেমন ছিল তেমন থাকলো। তাহলে দেখো 1 এর পিঠে কত শূন্য, এখানে 3টে, এখানে 2টো, তাহলে কটা হয়ে গেল, মোট 5টা হয়ে গেল।
আর এখানে একক কি থাকলো, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে এই যে একের পিঠে 5টা শূন্য, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 10⁵ লিখতে পারি। আর গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানেই কি, মানেই হচ্ছে আমার ডাইন। তাহলে 1 নিউটন সমান কত বেরোলো না 10⁵ ডাইন। তাহলে 1 নিউটন সমান কত, 10⁵ ডাইন হয়ে গেল। আশা করি এ পর্যন্ত বুঝতে পারলে, 1 ডাইন 1 নিউটন এগুলো কিন্তু বুঝতে পেরে গেলে। ঠিক আছে, এরপরে দেখো যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে। ঠিক আছে, ইনার্সিয়াল ফ্রেম অ্যান্ড নন ইনার্সিয়াল ফ্রেম। ঠিক আছে, ইনার্সিয়াল ফ্রেম আর হচ্ছে আমার কি নন ইনার্সিয়াল ফ্রেম আর নন ইনার্সিয়াল ফ্রেম, অর্থাৎ জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। দেখো নির্দেশতন্ত্র কাকে বলে আমরা আগে বলেছি, যে কোনো একটা বস্তু স্থিতিশীল অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে বোঝার জন্য আমাকে অপর আরেকটা বস্তুর সাহায্য নিতে হয়। ওই দ্বিতীয় বস্তুটাকে প্রথম বস্তুর কি বলা হয়, নির্দেশতন্ত্র বলা হয়। এবারে জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে, দেখো জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে না, যখন কোনো একটা নির্দেশতন্ত্র সমবেগে গতিশীল হবে তখন তাকে আমরা বলবো জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলবো, যখন কোনো নির্দেশতন্ত্র সমত্বরণে গতিশীল হবে তখন তাকে আমরা কি বলবো, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এভাবে না বলে এভাবে মনে রাখবে, যার মধ্যে, যে নির্দেশতন্ত্রের মধ্যে নিউটনের হচ্ছে গতিসূত্রগুলো কাজ করবে, নিউটনের গতিসূত্রগুলো যার মধ্যে কাজ করবে বা যে নির্দেশতন্ত্র নিউটনের গতিসূত্রগুলোকে মেনে চলবে তাকে আমরা ইনার্সিয়াল ফ্রেম বা জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলবো। আর যে মেনে চলবে না তাকে আমরা নন ইনার্সিয়াল ফ্রেম বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলবো। কিন্তু তাহলে দেখো এ পর্যন্ত আমরা কোন কোন জিনিসগুলো জানলাম। প্রথমত জানলাম বলের পরিমাপ কি না, বলের পরিমাপ হচ্ছে F = ma, অর্থাৎ বল সমান ভর গুণিতক ত্বরণ। ঠিক আছে, বলের হচ্ছে একক জানলাম, সিরিয়াস পদ্ধতি একক কি হয়, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা এক কথা যাকে আমরা বলি ডাইন। এসআই পদ্ধতি একক কি হয়, নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এক কথা যাকে আমরা বলি নিউটন। ঠিক আছে, এবারে দেখো চলে এলাম মাত্রাতে। মাত্রা কি বললাম, mL/2। ঠিক আছে, এবারে দেখো এক ডাইন বল কাকে বলে না, 1 গ্রাম ভরের বস্তুর ওপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সৃষ্টি হয় তাকে আমরা 1 ডাইন বল বলি। 1 নিউটন বল কাকে বলবো না, 1 কেজি ভরের বস্তুর ওপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সৃষ্টি হয় তাকে আমরা 1 নিউটন বল বলবো। 1 নিউটন সমান কত ডাইন বেরোলো, 10⁵ ডাইন বেরোলো। তারপরে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে নির্দেশতন্ত্র ক প্রকার হয়, 2 প্রকার হয়, একটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, অর্থাৎ ইনার্সিয়াল ফ্রেম আর নন ইনার্সিয়াল ফ্রেম। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে না, যে নির্দেশতন্ত্রের মধ্যে নিউটনের বা যে নির্দেশতন্ত্র নিউটনের গতিসূত্রগুলোকে মেনে চলে তাকে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বা ইনার্সিয়াল ফ্রেম বলে। আর যে নির্দেশতন্ত্রগুলি নিউটনের গতিসূত্র মেনে চলে না তাকে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বা নন ইনার্সিয়াল ফ্রেম কিন্তু বলা হয়। আমি সরে যাচ্ছি, একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো মোটামুটি আমরা আজকের ক্লাসে মোটামুটি এই পর্যন্ত রাখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী অংশগুলোর সম্পর্কে আলোচনা করব। তোমরা হয়তো বলবে যে ভেক্টরের অল্প একটু পার্ট বাকি আছে। ঠিক আছে, ভেক্টরের অল্প একটু পার্ট বাকি আছে, সেটা আমাদের জানা আছে, সেটা আমরা পরে কিন্তু করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা 11-এর অলরেডি তোমার কিন্তু একমাত্রিক গতি অর্থাৎ 1 ডাইমেনশনাল মোশন আর স্কেলার ভেক্টরটা মোটামুটি পড়িয়ে ফেলেছি। সেই ভিডিওগুলো না দেখে থাকলে সেগুলো তার প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে কিন্তু গিয়ে দেখে আসতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।